আসামি লুইস কার্লোস জেলার অফিস থেকে তোমার ডাক করেছে। আসামি লুইস কার্লোস গত 15 মার্চ 1992 সন থেকে আজ 15 সেপ্টেম্বর অর্থাৎ 6 বছর 6 মাস দীর্ঘ কারাবন্দী থাকার পর আজ তোমার মুক্তি হল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুপ্রিম কোর্ট বিভাগের হাইকোর্ট ডিভিশনের ক্রিমিনাল বিভাগের অনুমতি ক্রমে আজ থেকে তুমি মুক্ত। তুমি হয়তো লক্ষ্য করেছো তোমার শাস্তি 6 মাস কমিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ 6.5 বছরে কারাগারের সব বিধিনিষেধ মেনে চলা আর সশ্রম কারাদণ্ডের সকল শ্রম সঠিক সময় প্রয়োগ করার ফলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে 6 মাস আগেই মুক্তি দেওয়া হলো। এই নাও, এখান থেকে একটা সই করো। ভালো থেকো। জেলখানা হচ্ছে পাপ অপরাধ শুধরাবার জায়গা। আমার দীর্ঘ চাকরি জীবনে আমি দেখেছি অনেক খারাপ লোক, চোর, ডাকাত, এমনকি খুনিও কারাবাসের পর মুক্তি পেয়ে ভালো মানুষ হয়ে গেছে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। আমার বিশ্বাস তুমিও পারবে। তোমার মধ্যে আমি অনুশোচনা দেখেছি। অতীতের অনুশোচনা মানুষকে ভবিষ্যতের অপরাধ পরিকল্পনা থেকে বিরত রাখে। যাও, ভালো থেকো। ও ভালো কথা, সেন্ট্রি আবুল বাসারের কাছ থেকে তোমার জিনিসপত্রগুলো বুঝে নেবে, যা এতদিন আমাদের কাছেই ছিল। বাবা, তুমি কি শেভ করছো না মেকআপ নিচ্ছো? আসি রে মা, এই তো এখনই আসছি। ইস, এই মেয়েটাকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আকবর, দে দে দে, মিলি এসে আবার চিৎকার শুরু করে দেবে। ওই মিলি কোথায়? মিলি, মিলি, মিলি। তোমরা বাবা মেয়ে মিলে প্রতিদিন সকালে এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দাও, বাইরে থেকে মনে হবে এটা যেন 25 জনের সংসার। চিৎকার চেঁচামেচি না করলে সংসারে যে সুখ আছে তা বোঝা যায় না। তাছাড়া চিৎকার করা আমাদের একটা বংশীয় ঐতিহ্য। আমার বাবা চিৎকার করতেন, তার বাবা চিৎকার করতেন, তার বাবাও। চিল্লালে বলে কলজা পরিষ্কার হইয়া যায়, কলজার মধ্যে কিছু জন্মে থাকে না। তুই চুপ কর তো, যা দুধটা গরম করে নিয়ে আয়। বাবা, দেখে বলো তো আমি এখন কি? তুই হচ্ছিস কম্বোডিয়ার মহিলা গরিলা সোলজার। বাবা, ফালতু কথা বলো না তো। গরিলা সোলজার এই পোশাক কোথায় পাবে? তুমি না সারাটা জীবন আইন আদালত চোর ডাকাত এগুলি নিয়ে ঘাটাঘাটি করতে করতে একদম অন্য মানুষ হয়ে গেছো। দেশের কোনো খবরই রাখো না। এই পোশাকটা হচ্ছে আধুনিক ফিল্ম মেকারদের, অর্থাৎ যারা ভিন্ন ধারার চলচ্চিত্র নিয়ে কাজ করে, জীবনধর্মী চলচ্চিত্র।
যে চলচ্চিত্র জীবনের কথা বলবে, মানুষের কথা বলবে, সমাজের কথা বলবে। কোন মানুষ বা কোন সমাজের কথা বলবে? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, না নিম্নবিত্ত? যদি কোনো ছবি শুধু উচ্চবিত্ত নিয়ে কথা বলে, তাহলে সেখানে অন্য দুটো শ্রেণী ম্লান হয়ে যাবে। আবার যদি কোনো ছবি শুধু নিম্নবিত্তদের নিয়ে কথা বলে, তাহলে সে ছবি অন্য দুটো শ্রেণীর কাছে বিরক্তিকর হয়ে দাঁড়াবে। জানি না তুমি কি বলছো। আমাদের আন্দোলনটা আর্ট ফিল্ম নিয়ে, ওসব তোমার মাথায় ঢুকবে না। যখন কোনো কিছু মাথায় না ঢোকে, তখনই সেটা আর্ট ফিল্ম হয়ে যায়, তাই না? তোর কাজ হচ্ছে নায়িকাজ খই ভাজ। মা, তুমি না মাঝে মাঝে পুরনো যুগের মহিলাদের মতো কথা বলো। আমরা এখন যে আন্দোলনে জড়িয়ে আছি, সেই আন্দোলন গোটা সমাজকে বদলে দিতে পারে। তুমি বিশ্বাস করো? না, বিশ্বাস করি না। শুধু এটুকু বিশ্বাস করি, মাস্টার্সে ভর্তি হবার পর তুই সারা ঢাকা শহরে একটা বেবি ট্যাক্সির মতো ঘুরে বেড়াচ্ছিস। আর ইদানিং জঘন্য একটা জ্যাকেট পরছিস, যা তোকে একদম মানায় না। এই হচ্ছে আমাদের সমাজের মানুষ। আর এদের জন্য আমি চলচ্চিত্র নিয়ে এত ভাবছি, আনবিলিভেবল। আব্দুল খালেক পাটোয়ারি বনাম মীর শাহজাহান ওরফে মিরন, জিএলডি 127498, আইসিডি পৃষ্ঠা 179। আমরা গত আদালতে অলরেডি স্টাবলিশ করেছি যে 176-এর 2 উপধারা অনুসারে আমরা লাশ ডিসিন্টার করেছি। লাশ কবর থেকে তোলার সময় সুরত হাল রিপোর্টের জন্য অথরাইজড ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন। আমাদের সমস্যা হচ্ছে, বাদী পক্ষ প্রমাণ করেছে জিয়ার মামলার এজাহার গ্রহণের আগেই তদন্ত শুরু করেছে, কিন্তু 156 তো সেটা বলে না। তুই 156 নিয়ে ভাবিস না। আমি প্রমাণ করে দেব এজাহার গ্রহণের পর পুলিশ তদন্ত করেছে। তুই তো আমাকে জানিস, আমি হাঁটতে শিখিনি। আমি পার্টিকে বলেছি, যদি হাইকোর্ট ফেল করে, সুপ্রিম কোর্ট তো আছেই। পার্টি কিন্তু খুব স্ট্রং। আচ্ছা বল, দীর্ঘ 30 বছরের ওকালতি জীবনে আমরা কি বড় কোনো কেসে হেরেছি? তুই শুধু শুধু ভীতু হচ্ছিস। না, সেটা না। আমি ঠিক ভীতু হচ্ছি না, কেন একটা প্যারানয়েড কাজ করছে। এনিওয়ে, তুই কোর্টে যা। আমি আমার জুনিয়রদের বলে দিয়েছি তোর সাথে মোবাইলে যোগাযোগ করতে। ওকে, উইশ মি লাক। কে? কাকে যাচ্ছে? আপনি কাকে যাচ্ছেন? দেখি বাবার ধারণা কি জানো, কোন নির্দিষ্ট চলচ্চিত্র, ক্লাস ও সোসাইটি নিয়ে কথা বলতে গেলে হসপস লেগে যাবে। তখন সেই পার্টিকুলার ছবিটা তার গল্প লক্ষ্যবস্তু থেকে সরে আসবে। চলচ্চিত্রকে আমরা যেভাবে ভাবছি, আসলে কি চলচ্চিত্র তাই? তোমার কি মনে হয় না সিনেমা শিল্প শুধু আর্ট নয়, সেখানে রয়েছে ব্যবসারও মিশ্রণ? মানে সিনেমা শিল্প আর্ট এবং বিজনেসের একটা জটিল মিশ্রণ। দূর, ভাল লাগে না। অন্য কথা বলো তো। অন্য কথা? কি কথা বলবো বলো? কি কথা বলবে? আমাদের কথা বলবে, ভালোবাসার কথা বলবে। ভালোবাসা, রক্তের মধ্যে এক দোলা ভালোবাসা, আত্মার মধ্যে এক বিন্দু সত্য। মাত্র কয়েক দানা খুদ। খুব শীতের একটি দিনে একটি চড়ুই পাখির বাঁচার জন্য যেটুকু দরকার। তোমরা কি ভাবো পৃথিবীর মহত্তম সম্পদের ওজনের চেয়ে বেশি? অপূর্ব, কবে লিখেছ? তুমি পাগল নাকি? এটা আমার লেখা না, পিয়ের ইমানুয়েলের লেখা। আসলে জানো, রক্তের মধ্যে এক তোলা ভালোবাসা
আর আপনার মধ্যে এক বিন্দু সত্যের যে ওজন, তা মনে হয় গোটা বিশ্বমণ্ডলের চেয়েও বেশি। আচ্ছা মিলি, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার চোখ তোমার চোখের দিকে তাকিয়ে ভেতরে যতটা দেখতে পায় ঠিক ততখানি। একটা ব্যাপার লক্ষ্য করেছ? মিলনাত্মক প্রেমের চেয়ে বিচ্ছিন্ন, বিক্ষুব্ধ, ভেঙে যাওয়া, মরচে পড়া, অমিলনাত্মক ভালোবাসাই বেশি আলোচিত হয়, অমর হয়ে থাকে। মিলি, আমি তোমার কাছে অমর হয়ে থাকতে চাই। আমার ভয় হয় তোমাকে পাবার পর আমার ভালোবাসা যদি ম্লান হয়ে আসে, যদি মিলনে আমি অমরত্ব হারাই, আমি যদি... ইমু প্লিজ, আজে বাজে কথা বলো না তো, একদম ভাল লাগছে না। চলো জোর লাগিয়ে হাঁটি, ওদিকে আবার সেলিমে বসে থাকবেন। চলো। মিলি, মিলি, আমি তোমাকে একদিকে যেমন মস্তিষ্কের কেন্দ্রবিন্দু থেকে পিণ্ডের সবচেয়ে গভীর জায়গাটাতে চাই, ঠিক অন্যদিকে আমি তোমাকে আদৌ চাই না। তোমার রাত জাগা আর পিয়েরে মনোলের কবিতা পড়া বন্ধ করতে হবে। অথবা এক কাজ করো, তুমি গ্রামের বাড়িতে গিয়ে কয়েকদিন ঘুরে আসো, মনটা একটু শান্ত হবে। কয়েকদিন ধরে আমি তোমার মধ্যে অন্য এক ধরনের চঞ্চলতা দেখতে পাচ্ছি। Dawn of the day, girlfriend, hello, Harlem County, USA, private lessons, street music, the Texas Chainsaw Massacre. আমেরিকায় নির্মিত এই সমস্ত ছবিগুলোর বিষয়বস্তু এবং নির্মাণ একে অপরের থেকে সম্পূর্ণ রাত আর দিনের মতো। কোনটা থিওরিটিক্যাল, আবার কোনটা ডকুমেন্ট। কিন্তু এই ছবিগুলোর প্রত্যেকটার মধ্যে একটা বড় ধরনের মিল আছে। All of these films share a common bond. সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং, অর্থাৎ মূল ধারা থেকে সরে এসে মূল স্রোতের জটিলতাকে উপেক্ষা করে নিজের বা নিজেদের মতো করে নিজের মুক্ত চিন্তাকে অগ্রাধিকার দিয়ে ছবি তৈরি, যেখানে থাকবে আর্ট এবং বিজনেসের মিশ্রণ। মনে রাখতে হবে, শুধুমাত্র আর্ট দিয়ে ছবি তৈরি হয় না, সেখানে থাকতে হবে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। শুধু গুটি কয়েক দর্শকদের জন্য, গুটি কয়েক লোকজন নিয়ে ছবি বানালেই চলবে না। ছবি বানাতে হবে মাস মিডিয়ার জন্য, ছবি বানাতে হবে বিশাল অডিয়েন্সের জন্য। শুধু পত্র পত্রিকায় লেখালেখি, কিছু সভা সেমিনার আর নিজেরা মিলে ভালো ভালো ছবি দেখে দেশে চলচ্চিত্র আন্দোলন জোরালো করা যাবে না। আন্দোলন উজ্জীবিত হবে তখন যখন মাঠে নেমে স্বতন্ত্রভাবে সাবস্টেন্সিয়াল আর্টিস্টিক ভিউজের মিশ্রণে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে বৃহত্তর জনগণের জন্য ছবি তৈরি করা হবে। তাকেই একজন স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতা বলা হবে, যিনি একটি ছবির গল্প এবং আইডিয়াকে মাথায় নিয়ে নিজের উদ্যোগে ফান্ড রেইজ করবে ছবিটি তৈরি করার জন্য। ছবিটি নির্মাণকালে বজায় রাখবে প্রয়োজনীয় সৃজনশীল দক্ষতা এবং সর্বোপরি সে ছবিটির বাজারজাত করা এবং পরিবেশনার জন্য সব ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। সরি সেলিম ভাই। ইটস ওকে। আমাদের আন্দোলন
চলচ্চিত্রের মূল ধারার বিরুদ্ধে নয়। হ্যালো, আমাদের আন্দোলন কারিগরি দিক দিয়ে দুর্বল, ইম্যাচিউর ডিরেকশন এবং অসুস্থ রুচির গল্পের বিরুদ্ধে। আমাদের আন্দোলন ভালো ছবির সপক্ষে। এটা আর ঘন্টাখানিক লাগবে। কি ব্যাপার? ও মাই গড, বলো কি মা? বাবা কোথায়? মা, বাবা বাবা কোথায়? ও মা, আমার কাছে কেমন ভয় করছে। বাবা, রমিনা কাকির মতো পাগলামি করবে, তাহলে কি করে হবে বাবা? জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ লোকটা এভাবে খুন হলো। আমার ভেতরে অবস্থাটা বুঝতে পারছি মা। পারছি বাবা। নিরঞ্জনা, আমি কোনদিন কোন বড় কেসে হারিনি, অথচ আজ ওই অকাল মৃত্যু আমাকে এক গভীর রহস্যের কাছে হারিয়ে দিয়েছে। আমি গভীর সমুদ্রে ঢুকে যাচ্ছি। আমার চুম্পা ভারী পাথরের কথা। আমি আমার ভয়ের জন্য ওর খুঁজে দিদি বাবা, আমাকেও বাবা, আমাকেও বাবা, তুমি ভেঙে পড়ছো বাবা। বাবা, বাবা শোনো, বাবা তোমাকে মনে রাখতে হবে, নিরঞ্জন কাকার সব ছেলেমেয়েরা কানাডায় থাকে। মৃত্যুর পর সব আনুষ্ঠানিকতা সরকার তোমাকে করতে হবে বাবা। তুমি একটু ফ্রেশ হয়ে নাও, চলো ফ্রেশ হয়ে নাও, চলো। ঠিক মতো এসে গেছি। আসলে তুই সময় নিয়ে কখনো খেলাধুলা করিস নি। আমি তোর সাথে বেইমানি করেছি, তুই আমাকে মাফ করে দে। তোর বদলে আমার শাস্তি পাওয়া উচিত ছিল, আমাকে তুই মাফ করে দে। আমার শুধু ছেলে মেয়ে একই হয়ে যাবে, আমাকে মারিস নি, আমার বউ আশ্রয় না হয়ে যাবে। সেদিন যদি তুই পুলিশের হাতে ধরা না পড়তিস, তাহলে তুই আমার মতো এখন আরামে এসে থাকতিস। আমি তোর কাছে ঋণী, আমি তোর কাছে ঋণী।
আমার গাড়ি কোথায়? আছে আছে, বড় যত্নে রেখে দিয়েছি, যত্নে আছে। এরকম একজন সাদামাটা নিরীহ লোক, তাকে খুন করতে খুনিকে একটু হাত কাঁপতো না? আচ্ছা বাবা, বাড়ি গেটে দুজন লোক দেখলাম, ওরা কারা? আমি রেখেছি আমাদের নতুন গার্ড। এটা কিন্তু তোমার বাড়াবাড়ি বাবা। নিরঞ্জন কাকার খুনের সাথে আমাদের বাড়িতে অতিরিক্ত গার্ড রাখার কোনো যুক্তি আমি দেখি না। তাছাড়া তুমি হচ্ছে গিয়ে নিরঞ্জন কাকার চেয়েও 2 কেজি বেশি নিরীহ। তোমার না আছে কোনো বন্ধু, না আছে কোনো শত্রু। তোমার বা আমাদের পরিবারের কারো কোনো বিপদ হতে পারে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কি বাবা, ভুল বললাম? এক্সকিউজ মি, আপনার কাছে দিয়ে আসলেই হবে? খুব সুন্দর করে বললেন তো, দিয়াশ লাই। সাধারণত সবাই ম্যাচ বলে। অবশ্যই আছে। থ্যাঙ্কস। আপনাদের পোস্টারগুলো আমি খুব মন দিয়ে পড়ছিলাম। ভাবছিলাম আপনাদের এই তারুণ্য আর চলচ্চিত্র আন্দোলনের প্রবল চেতনা আপনাদের অনেকদিন নিয়ে যেতে পারে। এদেশেও জন্ম নিতে পারে লুইস বার্নেল, ভিক্টর ফ্লেমিং, জন ফোর্ড, ইলিয়া ক্যাজন, অর্থনেসের মতো মেকাররা। আমার কি মনে হয় জানেন, চলচ্চিত্র নির্মাণ কোনো পেশা নয়, এটা হচ্ছে ভেতরের বজ্র চেতনা আর বিচ্ছিন্ন চিন্তার সংগঠিত বহিঃপ্রকাশ। একজন চিত্রশিল্পী যেমনি রং তুলির সাহায্যে তার অন্তরের অনুভূতি আর এলোমেলো চেতনাকে সাজিয়ে দেয় সযত্নে ক্যানভাসে, তিনি একজন ফিল্ম মেকার প্রতিটি ফ্রেমে, প্রতিটি সিনে আর প্রতিটি সিকোয়েন্সে গল্পের মালা গাঁথে সযত্নে। ইটস এ প্রসেস অফ মোমেন্ট টু মোমেন্ট বিল্ড আপ। অদ্ভুত, আপনি অসাধারণ কিছু কথা বললেন। এই কথাগুলো আসলে আমার নয়, বিভিন্ন জায়গায় পড়েছি, বিভিন্ন জায়গায় শুনেছি, তাই বললাম। সিগারেট চলবে? চলবে। চলুন না, চা খেতে খেতে গল্প করা যাবে। মশি, তোরা সবাই কাজ করতে থাক, আমি আসছি। চলুন। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মুভমেন্টটা শুরু হয়েছিল আর্লি 70s আমেরিকাতে। তখন তরুণ চলচ্চিত্র নির্মাতারা যেটা করত সেটা হচ্ছে নিজেরা ছবি বানিয়ে নিজেদের উদ্যোগে থিয়েটার হল ভাড়া নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করত, যেটাকে পোর ওয়ালিং বলে। তো ওটাকে আবার আমাদের দেশের শর্ট ফিল্ম মুভমেন্টের সাথে মিস করো না। সরি, আমি তোমাকে তুমি করে বলছি। হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি আমার চেয়ে বয়স অনেক ছোট। অবশ্যই আমাকে তুমি করে বলবেন প্লিজ। আমেরিকান
ফিল্ম মেকারদের আন্দোলন এবং প্রদর্শনটা ছিল বৃহত্তর জনগোষ্ঠীর জন্য, আর তারা কখনোই নিজেদেরকে চলচ্চিত্র বোদ্ধা বা তাদের ছবিতে আর্টের বাজার বসেছে বলে দাবি করত না। আমাদের দেশে তথাকথিত আর্ট ফিল্ম বা এক শ্রেণীর 7 দিনের ফিল্ম কোর্স করা মেকারদের চলচ্চিত্রের আর্ট গিলে খেয়ে ফেলেছে ধরনের যে হামবাড়া ভাব, সেটা তুমি হলিউডে তথা আমেরিকার কথা পাবে না। আর্ট ফিল্ম শব্দটা এখন অচল। আর্ট তো পার্সন টু পার্সন ভ্যারি করে, তাই না? আমার কাছে যেটা আর্ট সেটা তোমার কাছে আর্ট নাও হতে পারে। অসাধারণ। চলচ্চিত্র সম্পর্কে আপনার জ্ঞান এবং ভিউজ দেখে আমি অভিভূত হয়ে পড়েছি। আসলে আপনার পরিচয়টাই তো জানা হলো না। আমার নাম শামীমুল কবির ইমু। মাই গড, বলেন কি? আমার নামও তো ইমু। গুড। তাহলে হাসছিল আমনিটা। আমি আমেরিকা আর্মিতে ছিলাম, সেন্ট লুইস C-21 ডিভিশনে। আমাদের ডিভিশনের নিক নেম ছিল মিজৌরি মনস্টার। আর্মিতে থাকাকালীন সময় আমাকে ফিল্মের পর কোর্স করতে হয়েছিল, কারণ আমাদের ডিভিশনে একটা ফিল্ম ইউনিট ছিল যাদের কাজ যুদ্ধকালীন সময় তার ডকুমেন্টেশন করা। সত্যি ইমু ভাই, আপনার সঙ্গে আমার পরিচয় হওয়াটা আমার জন্য বিশেষ ভাগ্যের ব্যাপার। ইমু, তোমাকে আমি সারা ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে কোথায় ছিলে? এদিকে হিউম্যান সাইকোলজি ক্লাসে কিন্তু অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। আরে রাখো তোমার হিউম্যান সাইকোলজি, তোমার সাথে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন চলচ্চিত্র বিষয়ক একজন মুভিং এনসাইক্লোপিডিয়া। দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, চলচ্চিত্র সম্পর্কে অসাধারণ জ্ঞান। তার সবচেয়ে মজার কথা কি জানো? ইনির নাম হচ্ছে ইমু। হ্যালো। হ্যালো, আমি মিলি সিদ্দিকী। আমার একমাত্র গার্লফ্রেন্ড। ইমু, আপনাকে দেখে না অনেকটা এক্স আর্মি অফিসারদের মতো মনে হয়। আমি হলিউডের অনেক ছবি দেখেছি যেখানে আপনার মতো, আপনার মতো পোশাক পরা অনেক ক্যারেক্টার দেখা যায়। যেমন ধরুন ফুল মেটাল জ্যাকেট। ইয়া, এক্স্যাক্টলি, স্ট্যানলি কুব্রিকের ছবি। অসাধারণ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু ধরো, ইমু বরকত। হ্যালো বরকত। হ্যাঁ হ্যাঁ, কি কই হলের সামনে? একটু বল। না না না, আমি পারবো না। আপনার বন্ধু ইমু কিন্তু খুব ধারালো একটি ছেলে। ওকে দেখলে বোঝা যায় ওদের মতো ছেলেদেরকে দিয়েই যে কোনো আন্দোলন ঘনীভূত করা সম্ভব। আপনি আমাকে তুমি করে বলুন প্লিজ। তা আপনি কি বাংলাদেশে এখন কিছু করছেন? ঠিক কিছু করছি না, তবে মাথার মধ্যে একটা বড় পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। ভাবছি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের কাজে শিগগিরই হাত দেব। সেখানে নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করবে। তারপর ছবির শেষে যারা ভালো কাজ করবে তাদেরকে স্কলারশিপ দিয়ে আমেরিকায় চলচ্চিত্রের উপর পড়াশোনা করতে পাঠাবো। ওয়ান্ডারফুল। আপনি ঠিক আমার স্বপ্নের কথাগুলি বলছেন। আচ্ছা, আপনি কি এই কথাগুলো সত্যি মিন করছেন? কেন করবো না? তোমাদের যদি চলচ্চিত্রের আকাশে দমকা হাওয়া ওঠানোর নেশা ধরতে পারে, আমার কেন ধরবে না? আমি কি বুড়ো হয়ে গেছি? না না, you are quite young and quite handsome too. থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমি চাচ্ছিলাম তুমি আর ইমু মাঝে মধ্যে আমার বাড়িতে আসো। আমরা ছবির উপর আলোচনা করব, ছবি দেখব। তাছাড়া তোমার ভাবি খুব ভালো রান্না করে, বিশেষ করে রসুন দিয়ে লেবানিজ স্টাইলে মুরগির রোজ। তাহলে কি বলো? মুরগি রোজ, নান রুটি আর ফিল্মের উপর নন স্টপ আড্ডা। কি লোভ লাগছে? মাই গড, আমি তো রীতিমতো এক্সাইটেড ফিল করছি। জানো, আমার পুতুলের মধ্যে দুটো মেয়ে আছে, একটা 7 আর একটা 4। ওদের সাথে তোমার ভালো সময় কাটবে। এক কাজ করো, তোমার টেলিফোন নাম্বারটা আমাকে একটু দাও। শিওর। 015 015 223 223 212 212।
থ্যাংক ইউ। ওয়েলকাম। সরি ইমু ভাই। নো দ্যাটস ওকে, নো প্রবলেম। আচ্ছা তাহলে আমাকে এখন বিদায় নিতে হচ্ছে, তোমরা থাকো, মাঝে মধ্যে তোমাদের সঙ্গে আমি এখানে দেখা করে যাব, ঠিক আছে? আসি, ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ। লোকটাকে দেখে মনে হয় উনি একজন ভালো মানুষ। সাধারণত ইমু নামের যত লোক এই পৃথিবীতে আছে সবাই খুব ভালো হয়। ঘোড়ার টিম হয়। পরপর 4 বার মেসেজ দেওয়ার পরে এই প্রথম তুই কল করলি। আমি তোকে পেশাদারি বানালাম আর তুই এখন এমনই ব্যস্ত যে বল ইলিয়াস, কাকে খুন করতে হবে আর আমার পারিশ্রমিক কত? হারামজাদা বেরিয়েছে কিছুদিন আগে, ওকে খুন করে ওর শরীরের প্রতিটি অংশ ছিন্ন বিচ্ছিন্ন এমন ভাবে মাটিতে পুঁতে রাখি যেন পুলিশ তো দূরের কথা, ডগ স্কোয়াডের জন্য খন্দন। আমি কত পাবো? 20 লাখ ক্যাশ। ওর মতো একটা মহা হারামিকে খুন করতে 25 লাখ টাকার অফার, ইনডাইরেক্টলি ওকে অপমান করা হচ্ছে। 30 লাখ টাকা ক্যাশ। কি ক্যাশ ক্যাশ করছিস? ক্যাশ তো অবশ্যই। দেখ ইলিয়াস, তুই আমার ছোটবেলার বন্ধু, তোর সাথে তো আর ব্যবসা করা যায় না। যা, তুই আমাকে 35 লাখ দিয়ে দিস, কাল 60% অ্যাডভান্স, বাকিটা প্রোগ্রেসের উপরে। ওকে, কাল রাতে আমি তোর সাথে দেখা করব। আপনি এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? একটা মার্ডার হয়ে গেল আর প্রায় 7 দিন, অথচ এর কোনো ক্লু বা মোটিভ আপনারা খুঁজে পেলেন না। হ্যাঁ হ্যাঁ, জি বলুন। আমি বুঝতে পারছি আপনারা চেষ্টা কোনো ত্রুটি করবেন না, কিন্তু আমার দিকটা আপনি ভেবে দেখুন। আমার 30 বছরের আইন ব্যবসার পার্টনার হঠাৎ কোনো কারণ ছাড়াই খুন হয়ে যাবে, এটা আমি কি করে মেনে? না রে ভাই, আমি তো প্রথম দিন থেকে বলে আসছি নিরঞ্জন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। হ্যাঁ হ্যাঁ, ও জীবনে কোনোদিন রাস্তার ধারে দাঁড়িয়ে একটা রাজনৈতিক পোস্টার পর্যন্ত পড়েনি। আমাদের সারাটা জীবন কেটেছে ল অ্যান্ড অর্ডার নিয়ে। টু টেল ইউ দ্য ট্রুথ, আমি নিজেও এখন শঙ্কিত হয়ে পড়ছি। আমাকে থানা থেকে পুলিশ দেওয়া হলো আর আমিও 2 জন গার্ড রাখলাম। এরপর কি হলো? 2 দিন পরেই পুলিশ থানায় ফিরে গেল আর আমার ওই বজ্জাত গার্ড 2 জন সারাদিন সর্ষের তেল দিয়ে মুড়ি মাথা খেয়ে ঘুমোচ্ছে। আমার ইনসিকিউরিটির কথা একবার বুঝতে পারছেন? সরি আমার স্যার, আপনি আমার খুব কাছের মানুষ বলেই আপনাকে আমার হতাশার কথাগুলো বলে ফেললাম। মনে কষ্ট নেবেন না, আমি জানি আপনারা বসে নেই, তদন্ত চলছে। তবু কি যে একটা বিরক্তিকর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি তা বোঝাতে পারবো না। ঠিক আছে, আমি রাখলাম। ফার্দার কোনো ডেভেলপমেন্ট হলে আমাকে জানাবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বাবা, কড়া করে 1 কাপ কফি বানিয়ে দেবো, নিউট্রাল সুইট ছাড়া? না রে, তুই কিছুক্ষণ আমার পাশে বসে থাক, তাহলেই হবে। আচ্ছা বাবা, ছেলেদের জন্মদিনে কি উপহার দিলে সবচেয়ে বেশি খুশি হয়? অন্য ছেলেদের কথা বলতে পারবো না, তবে আমার জন্মদিনে তোর মা আমাকে শার্ট কিনে দিলে আমি খুব আনন্দ পেতাম। তোমাকে জানতে হবে না। ঠিক আছে, জানলাম না। বাবা, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করেছি তুমি রাতে ঘুমাও না, বারান্দায় রকিং চেয়ারটায় বসে থাকো। ঘুম আমার জন্য হারাম হয়ে গেছে, হারাম।
নিরঞ্জন মারা গেছে আজ 6 দিন, অথচ এর মধ্যে মোট 4 বার আমি তাকে স্বপ্নে দেখেছি। কি সব আজে বাজে স্বপ্ন! সারাক্ষণ ভাবি এই বুঝি একটা বুলেট এসে আমার বুকের মধ্যে লাগলো। বাবা, হ্যালো 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 হ্যালো, দেখেছিস কারা যেন প্রতিদিন ফোন করে, আমি ফোন তুলে রেখে দেয়। বাবা, বাবা, এটা তোমার মনের ভুল ধারণা। মনে আছে গত বছর রোজার সময় প্রত্যেক সেহরির পরে তুমি যখন ঘুমোতে যেতে, তোমার চোখ যখন লেগে আসতো, ঠিক তখন কারা যেন ফোন করে রিং হওয়ার পর রেখে দিত। আমাকে বলো, তখন তো নিরঞ্জন কাকা বেঁচে ছিলেন। তখন যদি কোনো বদমাস ফোন করে ফাঁসগানে করতে পারে, এখন করতে পারবে না কেন? তাছাড়া ঘরে যদি এরকম কোন সুন্দরী মেয়ে থাকে, 2-4টা অপশন কল আসবে, এটাই স্বাভাবিক। কাল রাতে ইমু ভাই আমার হলে এসেছিল, এক গাদা ফিল্মের বই দিয়ে গেল। লোকটা না অদ্ভুত, আমাকে তুই তুই করে বলছিল আমার যদি টাকা পয়সা কিছু লাগে তাহলে যেন আমি তাকে জানাই। আমার বেশ ভালোই লাগছিল, জানো, মনে হচ্ছিল একটা বড় ভাই পেয়ে গেছি। আচ্ছা, তোমাকে ফোন টোন করেছিল? না, আমাকে মনে হয় ফিল্মের ছাত্রী হিসেবে খুব একটা পছন্দ হয়নি। পছন্দ না হওয়াই ভালো। আমি চাই না তুমি কারো কোনো পছন্দের তালিকায় থাকো। মানে তুমি বুঝবে না। এটা হচ্ছে আন্তর্জাতিক ভালোবাসা সংঘের পুরুষ বিভাগের সাংবিধানিক একটি আইন। কি যে ফালতু কথা বলো না আজকাল। আচ্ছা ইমু, তোমার কি টি শার্ট বেশি ভালো লাগে না শার্ট বেশি ভালো লাগে? কোনোটাই ভালো লাগে না, আমার সারাদিন খালি গায়ে থাকতে ইচ্ছে করে। ইমু প্লিজ ফালতু কথা বলো না, বলো না। আচ্ছা, আমার জন্মদিনে কিছু একটা কিনে দিবে, এই তো? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটা কাজ করো না, একটা ভালো মানে একটা দামি একটা গিফট দাও। তুমি না আজকাল কেমন যেন চিম্পুস প্রেমিকা হয়ে গেছো। আজকালকার মেয়েরা কত ছলছাতুরি করে পয়সা জমিয়ে তাদের বয়ফ্রেন্ডদের কত দামি দামি গিফট দেয়, আর তুমি যেন কেমন, আমি বুঝি না তোমাকে। তোমাকে বুঝতে হবে না, যাও। তোমার না ক্লাসের সময় হয়ে যাচ্ছে, কই যাও? শোনো, আমি ঠিক 11টায় টিএসসির সামনে তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? চলো। আচ্ছা, তুমি একটা কাজ করো না, তোমার বাবাকে বলে আমার জন্য একটা ব্র্যান্ড নিউ পাজেরো B6 মানে অগ্রিম যৌতুক হিসেবে। ইমো, তুমি না বেশি বকর বকর করো। মিলে যে অনুভূতির বাস, ঘৃতাচির তীব্র দহনে যেথায় জাগে সুরভিত অতনের স্পর্শ, সেখান থেকে এসেছি। তোমাকে দেখে কেমন যেন লস মনে হচ্ছে যমুনা পুলিনে শ্যাম নাগর ত্রিভঙ্গ, এমনও মধুর মুরলী ধ্বনি দহিতেছে অঙ্গ, আয় ললিতে আয় বিশাখে শ্যাম কেনে দে। কি যে বলেন না ইমু ভাই, আপনি আসলে একটা ইন্টারেস্টিং লোক। শোনো, তোমাকে যে কারণে খুঁজছিলাম, এই বইটা পড়ো। ফিল্মের বেসিক কিছু অ্যানাটমি বইটাতে আছে। যদি বুঝতে কোথাও সমস্যা হয় নোট রেখো, আমি পরে না হয় তোমাকে বুঝিয়ে দেবো। ও ভালো কথা, আমার স্ত্রীকে তোমার কথা বলেছি, সে তোমাকে অবশ্যই বাসায় আসতে বলেছে। বিশেষ করে আমার বাচ্চা দুটো তোমার গল্প শোনার পর থেকে তোমার ভক্ত হয়ে গেছে। তাই নাকি? আসবো, অবশ্যই আপনার বাসায় একদিন আসবো। আমার মনে হচ্ছিল আপনি হয়তো আমাকে ফোন করবেন। আসলে করা উচিত ছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি।
এবার আমি তাহলে বিদায় নিই। আমার মিতা কেমন আছে? মানে? আমার মিতা মানে তোমার বন্ধু ইমু। ও হ্যাঁ, ভালো। হেমু ভাই, আপনার সাথে আবার দেখা হবে তো? তুমি দেখা না করলে দেখা হবে, কারণ তোমাদের তারুণ্য আমাকে আকর্ষণ করে। খোদা হাফেজ। টেক ইট ইজি। গুড, নিচে রাখ। তুই আমার বন্ধু, তোর হাত থেকে সরাসরি টাকাগুলো নেওয়াটা ঠিক ভদ্রতা হবে না। আশা করি সব 100 টাকার নোট, আমাকে গুনতে হবে না। ম্যান, আল্লাহ তোকে পিশাচ বানাতে চেয়েছিল, ভুল করে মানুষ বানিয়ে ফেলেছে। ঠিকই বলেছিস। পিশাচরা আমাকে দেখলে লজ্জা পায়। পেশাগত কারণে আমি কখনো খুনের মোটিভ জানতে চাই না, কিন্তু কেন যেন তোকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, তুই এটা কেন ফেলে দিতে চাচ্ছিস? আমরা একসাথে কিডন্যাপ করেছিলাম জাফরান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে। কিডন্যাপটা সাকসেসফুল হয়েছিল, র্যানসামও ঠিক সময় মতো পেয়েছিলাম। ওই শালা হারামজাদা হিরো শাস্তে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে। অবশ্য ও মুখ খুলেনি, না খোলার কারণে আমি বেঁচে গেছি। লাল দালান থেকে বেরিয়ে আসার পর আমি ওর পাওনা টাকা মিটিয়ে দিয়েছি। পুরোটা দিইনি, 85 লাখ টাকা কম দিয়েছি। অবশ্য এ ব্যাপারেও মুখ খুলেনি, কিন্তু ওর নীরবতা আমাকে ভাবিয়ে তুলেছে। আমি তো ওকে ছোটবেলা থেকে চিনি, যদিও কোনো কারণে নীরব থাকে তাহলে ও ভেতরে ভেতরে ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি চাই ও আমার কাছে ফিরে আসতেই ওকে ফেলে দিতে। আমি জানি আজ হোক কাল হোক ওর পাওনাটা নেবার জন্য আসবেই। তুই খুব হিসেবে রে ইলিয়াস, খুব হিসেবে। তোর উচিত ছিল বড় কোনো প্রতিষ্ঠানের চিফ অ্যাকাউন্টেন্ট হওয়া। খুব কেনাকাটা করলে মনে হচ্ছে। না, তেমন কিছু না। ইমুর জন্য একটা শার্ট কিনলাম, কাল ওর জন্মদিন। দেখুন তো শার্টটা কেমন হলো। আমি না দোকানে এলে রঙের ব্যাপারে একটু কনফিউজ হয়ে যাই। ভেরি নাইস, গর্জিয়াস। তোমার পছন্দ আছে রিয়েলি? তো কাল ইমু জন্মদিন। মাই গড, আমি তো জানতামই না। ভাগ্যিস তুমি বলেছ। নিশ্চয় আমার উচিত ইমুকে কোনো গিফট দেয়া। আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আপনি ওকে বার্থডে উইশ করলেই যথেষ্ট। ও আসলে একটু অন্যরকম ছেলে, অল্পতেই খুব দুষ্ট। তুমি কিরকম নেই? পার্কিং লটে দাঁড়িয়ে মন্তব্য করা কি সম্ভব? তুমি সত্যি খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। থ্যাংক ইউ। বাই।
সকাল 9টায় নামে আর সন্ধ্যায় ঘরে ফেরে। যাক, সন্ধ্যায় তো অন্তত ফেরে। অনেক মেয়েরা তো আজকাল রাত 10টার আগে বাসায় ফেরে না। মর্নিং বাবা। মর্নিং। গুড মর্নিং মা। তুমি কি আমাকে একটু ইউনিভার্সিটিতে নামিয়ে দিতে পারবে? হ্যাঁ, পারবো। থ্যাংক ইউ। তা মা, তোর এই চলচ্চিত্র আন্দোলন কেমন চলছে? ভালো। মজার কথা কি জানো, আমাদের সেলিম ভাই বাদেও আমি আর ইমু ভাগ্যগুণে আরো একজন টিচার পেয়ে গিয়েছি। ভদ্রলোক আমেরিকাতে থাকতেন, এক্স ইউএস আর্মি। আর্মিতে থাকাকালীন চলচ্চিত্র নির্মাণের উপর পড়াশোনা করেছেন। তা মাসে কত টাকা তাকে দিতে হয়? কি আশ্চর্য, টাকা দেবো কেন? উনি তো আমাদের বন্ধু। না, আজকাল তো যে কোনো লোক যে কোনো বিষয়ে ডিগ্রি নিয়েছে একটা কোচিং সেন্টার খুলে বসে। তাই ভাবছিলাম, নে তাড়াতাড়ি রেডি হয়ে নে। বাবা, তোমার যদি ফিরতে দেরি হয় তাহলে হাকিম চাচাকে বলো আমাকে পিক করতে। আমার ক্লাস এই তো 4টার মধ্যে শেষ হয়ে যাবে। আর শোনো, মার সাথে তোমার কথা হলে বলো আমি আজ মৌচাক মার্কেটে যেতে পারবো না। মা যেন ছোট খালাকে নিয়ে চলে যায়। বাবা। এই মিলি, হ্যাঁ, ওই লোকটা কে রে? উনি তো আমাদের নতুন ফিল্মের গুরু হিমু ভাই। বাবা আসি, শোনো তুমি দুপুরে ঠিক মতো খেয়ে নিও। বাই। চল। মিলি, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ছবিটি তোমার জন্য এনেছি। ও মাই গড, শাইনি, জ্যাক নিকলসনের ছবি। স্ট্যানলি কুব্রিকের অন্যতম সাসপেন্স ড্রামা। ছবিটার মধ্যে ইলিউশন আর রিয়েলিটির একটা চমৎকার কন্ট্রাস্ট ফুটে উঠেছে। আই এম শিওর ইউ লাইক দিস। আই বিলিভ সো। থ্যাংক ইউ ভাই। নো প্রবলেম। আচ্ছা, আমি আসি তাহলে। ও, ভুলে গিয়েছিলাম, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কাজ করো না, আমরা সবাই ডিনার করি বার্থডে উপলক্ষে। আই সি। খুব ভালো হবে, আমি রাজি। কোথায় খাবো বলেন? ইমু প্লিজ। তোমরা যে কোনো একটা রেস্টুরেন্ট পছন্দ করে রেখো। আমি সব ব্যাপারে একদম টিকি। ভালো খাবার হলে ফেলো। তাহলে কাল বিকেলে আমি তোমাদের পিক করবো এখান থেকে, ঠিক 5টা। ওকে, বাই নাও। ইমু ভাই না অসম্ভব ভালো একজন লোক। কেন? ডিনার খাবে বলে? তুমি না খুব সত্য কথাটা একদম পট করে বলে দাও। ওকে ওকে, বার্থডে বয়, অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, কিন্তু জন্মদিন তো কাল। অগ্রিম জানিয়ে রাখলাম। শোনো, এই শার্টটা তুমি কাল পরবে। পরে ঠিক সকাল 11টায় লেকের উত্তর দিকটা আসবে। আমাদের জায়গাটায়? আমাদের জায়গাটা। আগে আমরা যেখানে বসে প্রেম করতাম। এখন আমি যাচ্ছি, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। খোদা হাফেজ। নাও। লাল। হ্যালো। ঘুমোচ্ছে মিলি? না, কে মোবাইল? কি করে বুঝলে? বুঝলাম, আপনার মতো করে মিষ্টি করে আমাকে কেউ মিলি ডাকে না। আমার মেয়ে দুটো ঘুমোচ্ছে, আর বউ কি যেন লেখালেখি করছে, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলি। কেমন আছো মিলি? আচ্ছা মিলি, তুমি কখনো চলচ্চিত্রের
প্রতিটি ফ্রেমের পর ফ্রেমের চিত্রায়ন, অর্থাৎ মোমেন্ট টু মোমেন্ট বিল্ড আপের সাথে কবিতার কোনো মিল খুঁজে পেয়েছ? ফ্রেমের পর ফ্রেমের মালা গাঁথা, 24 ফ্রেমের 1 সেকেন্ডে তেমনি একটা অর্থ তৈরি হয়, তেমনি শব্দের পর শব্দের গাঁথনিতে একটা কবিতা তৈরি হয়, শব্দাবলীর গভীর অনুভূতি। আপনি নিশ্চয়ই কবিতা খুব পছন্দ করেন। একবার আমার মস্তিষ্কের কেন্দ্রবিন্দুতে কবিতা নারী বাসা বেঁধেছিল। মরচে পড়া চেতনার অবচেতন অনুভূতির জানালা দরজাগুলো খুলে দিয়ে সেই কবিতা নারী গেঁথে দিয়েছিল অনাদি দিনগুলোর সূর্যালো। আমার মস্তিষ্কের শিরা উপশিরায়, গলিতে গলিতে। তারপর একদিন হঠাৎ সেই কবিতা নারী বিনা নোটসে আমার ঘরটি ছেড়ে চলে গেল, আমাকে ধ্বংসের মুখোমুখি রেখে নিক্ষিপ্ত নিয়তির মতো। সেই থেকে সে পলাতকা। আমি এখনো তাকে খুঁজে বেড়াচ্ছি প্রতিটি নারীর শিরা উপশিরায়, দেহ রাজধানী ললিতে গলিতে। আজব কবিতা আপনার লেখা? ভাই, আপনি একটু ধরবেন? বাবা আমাকে ডাকছেন। No, that's okay. তুমি যাও, তোমার সাথে আমার কাল দেখা হবে। আর শোনো, ইমু খুব ভালো ছেলে, তুমি ওকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সজীব করে দেবো। ওকে, বাই নাও। ইমুর জন্য সাজুগুজু করে বসে আছি? না, বিল ক্লিন্টনের জন্য বসে আছি। জানিস যদি ইমুর জন্য বসে আছি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? আজ নাকি ইমুর জন্মদিন? হ্যাঁ, আজ ইমুর জন্মদিন। আমরা প্ল্যান করেছি একসাথে সময় কাটাবো। তাছাড়া আমাদের একটা ডিনারের ইনভাইটও আছে। আর কিছু জানতে চাস? জেনিফার, ইমু চলে আসবে, জানা কেন শুধু শুধু বাগড়া দিচ্ছিস? বাপ্পা, তুই একটা প্রথম শ্রেণীর ঝগড়াটে। শোন, যা বলতে এসেছিলাম, হলিউডের কোন একটা কলেজ থেকে আমাদের ইউনিভার্সিটিতে সার্কুলেশন এসেছে। কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে 3 বছরের ব্যাচেলার কোর্সে হলিউডে ফিল্ম মেকিং এর উপর পড়তে যেতে পারে। ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে সবকিছু টাঙানো আছে, সময় পেলে দেখি। অবশ্য তোর এই প্রেমের ব্যস্ততার ফাঁকে যদি একটু সময় পাস। জেনিফার, ওকে ওকে, বাই বাই।
আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইমুর মতো একটা ইয়াং মোটিভেটেড নিরীহ ছেলেকে কে খুন করতে পারে, কে এত বড় নিষ্ঠুর হতে পারে? আবিদা, তুমি কি কিছু বুঝতে পারছো? তোমার কি মনে হয় না নিরঞ্জনের খুনের সাথে ইমুর খুনেরও একটা সম্পর্ক থাকতে পারে? আসলে আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি তো, তাই সামনে যা হচ্ছে তাতেই মনে সন্দেহ দানা বাঁধছে। এটা সন্দেহের ব্যাপার না। আমার তো মন বলছে কোথায় যেন একটা পুষে রাখা সমস্যা ধীরে ধীরে বিষাক্ত সরীসৃপে পরিণত হয়েছে। একজন পুরুষ লোকে করছে। আমি জানি তোমার বাস্তবতা এখন শুধুই বিষণ্ণের আকাশ। তোমার চারিদিকে শূন্যতা নামের অগণিত কষ্ট থেকে থেকে তোমাকে জড়িয়ে ধরে। মিলি, তবু তোমাকে সব কিছু ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতে হবে। তোমাকে বাঁচতে হবে। তোমার মধ্যে তৈরি হয়েছে সমুদ্রের ফেনার মতো পুঞ্জীভূত অনেকগুলো অপরাধ বোধ। মানসিক বিষণ্ণতার সবচেয়ে প্রচলিত কারণ হচ্ছে অপরাধ বোধ। এই সর্বনাশা আবেগ পৃথিবীর বেশিরভাগ মানুষকেই নিঃশেষ করে দেয়। মিলি, জ্ঞান হবার পর থেকে আমাদের পরিবার, বন্ধু মহল, সমাজ, বিদ্যালয়, ভালো লাগার মানুষ, ধর্ম সবকিছু মিলে চেতন অথবা অবচেতন মনে আমাদের মস্তিষ্কের কেন্দ্রবিন্দুতে বসিয়ে দেয় অপরাধ বোধের যন্ত্র। তোমাকে তোমার অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে হবে। কাঁদো মিলি, হৃৎপিণ্ডের গভীর থেকে বিষাক্ত হাহাকার গুলোকে চোখের পানিতে বের করে নিয়ে আসো। আমরা কাঁদতে পারি বলে আমরা বাঁচতে পারি। মিলি, তুমি কাল সকালে আমার সাথে দেখা করবে ইউনিভার্সিটি থিয়েটার হলে ঠিক 10টায়। তোমাকে 4 দেয়ালার একটি ছাদের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। ফুসফুস করে বাতাস নিতে হবে, বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। বলো মিলি, কাল তুমি আসবে? আমাকে বাঁচতে শিখতে হবে। এই জন্য কন্ট্রোল রুম থেকে তোমাকে কল করতে পারেন। কি? আরে ভাই, আমি তো আগেই পাবলিক প্রসিকিউটরকে আমার যুক্তি দিয়েছি। ইমুর মৃত্যুতে একটা আনন্যাচারাল ডেথ নাকি? হ্যাঁ,
এখন তদন্তের বিষয় হচ্ছে হোমোসাইড না সুইসাইড। ইমুর হলের পেছনে হ্যাঁ নুরু, ধরো একটু ধরো। ইমুর হলের পেছনের জঙ্গলে এই বোতাম ওই চেনটি পাওয়া গেছে। বোতামটার সাথে ইমুর জামার রঙের মিল আছে। তাছাড়া ময়না তদন্তের রিপোর্টে ভিকটিমের চেস্টে মানুষের নখের আঘাতের কিছু প্রমাণ পাওয়া গেছে। That's it. আমার হাতে এখন মূল্যবান সম্পদ। শুনলে তো আলী কি বললো? আমরা অনেকটা শিওর হয়ে গেলাম এটা হোমোসাইড, খুন। নুরু, তুমি আদা জল খেয়ে লাগো, আমি একটা জোরালো তদন্ত চাই। ইমুর শার্টে পাওয়া ক্রিমিনালের ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস করা হয়েছে আমাদের কম্পিউটার ইনভেস্টিগেশন সেন্টারে। হেজার শার্টের উপর ডিজিটাল স্ক্যানিং করে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার সাথে আশ্চর্যজনকভাবে নিরঞ্জন সাহার চেম্বারের দরজার হাতলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে। অবশ্যই ভাবু, বাংলাদেশের প্রতিটি জেল থেকে গত 3 মাসে মুক্তি পাওয়া আসামিদের একটা লিস্ট তৈরি করা। আমার কেন জানি মনে হচ্ছে এটা নতুন কোনো খেলোয়াড় নয়, পুরনো খেলোয়াড়। ইমু ভাই, ইমু ভাই, আমি এখানে মিলি শ্মশানে, কবরে, রাজপথে, প্রশাসনে রক্ত আর টাকায় মাখামাখি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনি অন্ধকারে কেন? অন্ধকার আমার জীবনের অধিপতি মিলি। একটা মানুষ তার জীবদ্দশায় যে কোনো জিনিস পেতে পারে যদি সে নিশ্চিত জানতে পারে সে কি চায়। পৃথিবীর বেশিরভাগ মানুষই জানে না সে কি চায়, কিভাবে চায়। এই না জানার অজ্ঞতার কারণে পৃথিবীর বেশিরভাগ মানুষের বেশিরভাগ স্বপ্নই আঁতের ঘরে মারা যায়। চাওয়ার পাওয়ার ঠিক মাঝখানে কোথাও সূক্ষ্মভাবে জন্ম নিতে থাকে ব্যক্তি জীবনের প্রতি দায়িত্ববোধ অথবা অবহেলা। অবহেলা জন্ম দেয় ঘৃণা, আর দায়িত্ববোধ জন্ম দেয় ভালোবাসা। আপনি এগুলো আমাকে বলছেন কেন? ভালোবাসা পৃথিবী ব্যাপী হাজার রকম ভাষায় হাজার রকম সংজ্ঞা আছে ভালোবাসার। প্রতিটি সংজ্ঞাই মোটামুটি গ্রহণযোগ্য, কিন্তু আমার কাছে ভালোবাসা হচ্ছে একটি শব্দ যা ভালো লাগা ও তীব্র লালসার মাঝামাঝি কোথাও অবস্থান করে, এবং ওটাই ওর অবস্থানের যোগ্য স্থান। কোনটা ভালোবাসা সেটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে কোনটা ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে আকর্ষণ, মিলন এবং বিশ্বজগতের সব মহনীয় সুরের উৎসস্থল, যে সুর মানুষের মধ্যে উজ্জীবিত করে আবেগ, মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিকতা। ভালোবাসা এমন আবেগের জন্ম দেয় যে আবেগ থেকে প্রস্তুত ঝর্ণাধারার মতো বেরিয়ে আসে বিশ্বাস, যে বিশ্বাস মানুষের চেতন এবং অবচেতন মনের মধ্যে প্রতিষ্ঠিত করে সত্য, যে সত্যের উপর নির্ভর করে মানুষের আচরণ এবং নীতি। মস্তিষ্কের চৌম্বকত্ব, মস্তিষ্কের চৌম্বকত্বের ধর্ম হচ্ছে তোমার একান্ত নিজস্ব চিন্তা ও চেতনা যে দিকে ধাবিত করবে সেই দিকেই তুমি ধাবিত হবে। তোমার চিন্তার রশ্মিগুলো যেদিকে ছড়িয়ে দেবে, সুস্বাস্থ্য অথবা অসুস্থতা, জয় অথবা পরাজয়,
পরিপূর্ণতা অথবা শূন্যতা, ভালোবাসা অথবা ঘৃণা, সেদিকেই তুমি আকর্ষিত হবে। তোমার মস্তিষ্কের সেলগুলো পরিবেশের মধ্যে অনবরত প্রবাহিত করবে চিন্তার চুম্বক তরঙ্গ, যা সীমা থেকে সীমাহীনভাবে ভেসে বেড়াবে। প্রতিটি সেল ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদা একটা চলন্ত অগ্নিপিণ্ডের মতো, যেগুলো মিশ্রিত হচ্ছে অন্যান্য প্রত্যাশার চলন্ত অগ্নিপিণ্ডের সাথে। মিলি, তোমার ক্রমাগত প্রতিকূল চিন্তাধারা তোমাকে ধাবিত করছে অন্ধকারের দিকে, মৃত্যুর মতো ভয়ঙ্কর অন্ধকার। তোমার মস্তিষ্ক থেকে ছড়িয়ে দেওয়া চিন্তার চুম্বক তরঙ্গ একত্রিত করছে লক্ষ কোটি কৃষতম কষ্ট, নীল, লাল, খয়েরি রঙের কষ্ট, যে কষ্টগুলো তোমাকে ফিরে ফিরে উৎসাহিত করছে ছন্দ পতনে, জীবনের যবনিকায়, মৃত্যু, আত্মহত্যা, কিন্তু শান্তি। ভাবনার পাখাগুলো রংধনুর 7 রঙের ছোঁয়া, অন্যের ইচ্ছায় সৃষ্ট জীবন নিজের ইচ্ছায় নষ্ট করা। স্বাধীনতা। তুমি আমাকে ভালোবেসেছি, সেই ভালোবাসা জন্ম দিয়েছিল দায়িত্ববোধ, কিন্তু মোর মৃত্যুর পর সেই দায়িত্ববোধ পরিণত হয়েছিল অপরাধ বোধে। আর সেই অপরাধ বোধের কালো মোড়কে জড়ানো ছিল মৃত্যু নামের অবসর, অফুরন্ত ছুটি। আমার মা ভালোবেসেছিলেন আমাকে, সেই ভালোবাসা জন্ম দিয়েছিল দায়িত্ববোধ। সেই দায়িত্ববোধ থেকে আমার মা 3 বেলা তার শরীরের মাংস আর খাম বিক্রি করে 2 বেলা আমার জন্য দুধের যোগান দিতেন। আমার শরীরের মাংস আর পুষ্টির আয়োজন করতে প্রতি রাতে আমার মায়ের আসলে পড়তো চিন্নার ছবি ছাপানো কতগুলো কাগজ, নিচে বিছানো থাকতো পারস্যের গালিচা, শরীরে জড়ানো ঢাকার মধ্যে, চারিপাশে বাতাসে ওস্তাচ্ছি তবলার বোন, আর তার 2 ঠোঁটে পিষে দেওয়া হতো জাফসারি জর্দা খাওয়া বাবুদের শ্বাস প্রশ্বাস। এইভাবে প্রতি রাতে আমার মা বিলীন হয়ে যেত বাবুদের কোল্হাপুরি নাগরাই জুতোর উপর। মিলি, মৌন নিঃস্বর চাদরে মুখ ঢাকা দিয়ে ঘুমে আকবর, যা দুধটা গরম করে নিয়ে আয়। মিলি কোথায়? ওকে দেখছি না কেন? সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। মোবাইলে অনেকবার চেষ্টা করলাম, কিন্তু ধরতে পারলাম না। বলো কি? হ্যাঁ। বিকেল প্রায় 5টা বাজে, এখন পর্যন্ত ও কোনো যোগাযোগ করেনি? না। জেনিফার আপায় 2 ভোরে একবার ফোন করছিল, হ্যাঁ ও আমগা আপারে খোঁজে। কি আশ্চর্য, কি বলছিস তুই? ও মাই গড, তাহলে জেনিফারের বাসায় একটা কল করো। আচ্ছা, মসজিদের বাসা তুমি চেনো? তুমি এত ব্যস্ত হয়েও না তো, তুমি এরকম করলে আমার খুব নার্ভাস লাগে। আরে ভাই, পুলিশকে জানালে ঝামেলাটা কি তুই বুঝতে পারছিস? শুধু শুধু জ্ঞান দিচ্ছিস। আমি রাত 8টার দিকে রুমে থেকে ফোন করেছিলাম, তুমি বললো ওর সাথে নাকি গত পরশুদিন মিলির সাথে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বরিশালের ব্যাপারটা ক্লিয়ার করেছি। আচ্ছা আচ্ছা। কোনদিন সন্ধ্যার পরে বাইরে থাকতে হলে আগে থেকেই আমাদের অনুমতি নিয়ে নিত। ওকে তো তোমরা চেনো, ওর মধ্যে কোনো উশৃঙ্খলতা ছিল না। ঠিক আছে,
আপনি ডিবি অফিসে আমার সাথে বলবেন আমাকে কাইন্ডলি একটু কল করতে। না না, আপনার কাজটা হবে না। এসে আর কি করবেন ভাই, আছে দোয়া করবেন। বরিশালে আমাদের একটা ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, সেখানে আমাদের কিছু ছেলেপেলে গেছে। সেখানে আমি খোঁজ করেছিলাম, কিন্তু যাও, গোসলটা সেরে নাস্তা করে নাও। সারা রাত তো ব্যালকনিতে বসে থাকলে কি লীলা ফিরে আসবে? ওঠো, তুমি খুব বেশি ঘুমো। কোথায়? কেন? ওয়েলকাম টু দ্য হিয়ার। বাই দ্য ওয়ে, গুড নিউজ, ইউ হ্যাভ বিন কিডন্যাপড। মানে? খুব সহজ, আমি তোমাকে কিডন্যাপ করেছি। ভাই, আপনার ভালো মুখোশের অন্তরালে আপনি যে একটা সাক্ষাৎ ইবলিশ। আমার মেয়ে কিডন্যাপ হয়েছে। প্লিজ আমার সাহেব বোঝার চেষ্টা করেন। আমি শিওর হয়ে গেছি কে এই কাজ করেছে। প্লিজ, আই নিড হেল্প, আই ডেসপারেটলি নিড হেল্প। প্লিজ প্লিজ বাবা সাহেব, আপনি একটু শান্ত হয়ে বলুন। আমরা আমাদের সাধ্যমতো। মাই গড, মিলির ফোন করছে। হ্যালো, আলাউল সিদ্দিকী, প্রখ্যাত আইনজীবী, যে আইনকে জীবিকা করে চলে। চিনতে পেরেছি? লুইস কার্লোস। আনুমানিক 8 বছর আগে তুমি আমার একটা কেস হ্যান্ডেল করেছিলে। কেস নাম্বার KNA2M 1354 BR। জাফরান মালিকি বনাম লুইস কার্লোস। তুই আর তোর বন্ধু নিরঞ্জন হারামজাদা আমাকে বাঁচিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলি। আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খেয়েছিলি। কি মনে পড়ছে? মধ্যবয়স্ক রক্তচোষা শহীদ পালাউ সিদ্দিকী। আমার সব মনে পড়ছে, সব মনে পড়ছে। কিন্তু আমরা তো ইচ্ছে করে ওই কেসটা হারিনি। কোন লয়ার কি
ইচ্ছে করে তার কেস হারতে চায়? কেন দিবি না? একদম না। আসল কথা আসি, আমি তোর মেয়ের মুক্তিপণ স্থির করে ফেলেছি। 1 কোটি টাকা, সব 100 টাকার নোটে। কোথায় কিভাবে পাঠাতে হবে সেটা আমি তোকে পরে জানিয়ে দেব। শোন আলাউল, আমি আমার 7 বছরের কারাবাসের জন্য তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু কোনোভাবে তুই যদি পুলিশের সাহায্য দিতে চেষ্টা করিস আমি তোকে ক্ষমা করব না। তোর আর তোর মেয়ের দাফন হবে একই সাথে। আমার মেয়ে কিডন্যাপ হয়েছে, আপনি কি কিছুই করতে পারছেন না? প্লিজ প্লিজ আপনি শান্ত হন। আলী, মাহবুব, এক্ষুনি প্রতিটি সেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন, খুঁজে বের করুন কোন এলাকা থেকে, কোন টাওয়ার থেকে আলাউল সাহেবের মোবাইলে কল এসছে। কুইক! তো আপনি লুইস কার্লোস, খুব আকর্ষণীয় নাম। মাঝখানে অবশ্য কিছুদিনের জন্য ইমু সেজেছিলেন। ও, আমার কাছাকাছি আসবার জন্য, তাই না? পিস্তল অমন করে তাক করে মুটির মতো তাকিয়ে আছেন কেন? আমি কি এখান থেকে হা হয়ে যাব নাকি? তা আপনি তাহলে নিরঞ্জন কাকা এবং ইমুকে খুন করেছেন? ইমু ভাই, আই মিন লুইস ভাই, আপনি কি জানেন আমার বাবা একজন অত্যন্ত ভীত ধরনের মানুষ। উনি একদম পাগলের মতো হয়ে গেছেন, আমি শিওর, আমার মুক্তিপণের টাকা জোগাড় করার জন্য। আচ্ছা, মুক্তিপণের টাকা পাবার পর আপনি কি আমাকে ছেড়ে দেবেন না মেরে ফেলবেন? ধরুন আমি যদি বলি বলুন কোথায় কখন পৌঁছে দিতে হবে? আমার আমার মিলি কেমন আছে? আমি মিলির সাথে একটু কথা বলতে চাই, প্লিজ। একদম বাপের নাটক আমার একদম সহ্য হয় না। যা বলি মন দিয়ে শোন, মুক্তিপণের সব টাকা এবার ডলারে কনভার্ট কর, তারপর একদম চুপচাপ বসে থাক। আমি পরে তোকে জানাবো ডলারগুলো কোন কোন দেশে কোন কোন অ্যাকাউন্টে পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে। আবার বলছি, এনি ট্রিক্স she will be a dead meat. Please, Louis, একটা কথা না, মাথার উপরে হাত তোল। Come on! If you try to move an inch, I will blow your head out. Wow! চলচ্চিত্র কর্মীর হাতে আগ্নেয়াস্ত্র, what a combination. Shut up! ফোনটা আমার ছড়ে দে। On the count of 3. 1, 2. মিলি মিলি মিলি, তোমাকে আমি কিভাবে মানুষ করব বলতো? জীবনে এত ছবি দেখলে কিন্তু এখনো শিখলে না যে কিডন্যাপারদের কাছে একটা গানই থাকে না, একাধিক থাকতে পারে। I don't care. প্লিজ তোর পিস্তলটা ফেলে দে। আমি কিন্তু সত্যি সত্যি গুলি করব। পারবে ট্রিগার টিপতে? বাজে ফেলবি? আমি এখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, আমার দ্বারা সব সম্ভব। বাবার দেয়া মুক্তিপণের টাকা পাওয়ার পর তুই তো আমাকে এমনিতেই মেরে ফেলবি, তার চেয়ে যুদ্ধ করে মরতে ক্ষতি কোথায়? পিস্তল রাখ। 1, 2,
যা, আমার ইমুর কাছে ক্ষমা চাইনিস। চারিদিকে সমাজের পোশাকি ভয়াল, বিষাক্ত দাঁতাল, রাতের দিনে মুখোশে ঢাকা হায়নারা, সন্ত্রাসী মাতাল, নীরবে নিথরে কাঁদে কত ব্যথা, কত বুকে বুকে খুন আর সন্ত্রাসে হারানো মায়েদের চাপা পড়া শোকে। তুমি কি করেছো প্রতিবাদ সন্ত্রাসে ঘুরে ধরা সমাজের পাপ? চোখ খুলে দেখেছো, বুঝতে কি পেরেছো নিত্য মনে নিষ্পাপ? তুমি কি করেছো প্রতিবাদ সন্ত্রাসে ঘুরে ধরা সমাজের পাপ? চোখ খুলে দেখেছো, বুঝতে কি পেরেছো নিত্য মনে নিষ্পাপ? অপরাধী নয় অপরাধকে এসো বিনাশ করি প্রতিরোধে, অপরাধী নয় অপরাধকে এসো বিনাশ করি প্রতিরোধে। চারিদিকে সমাজের পোশাকি ভয়াল, বিষাক্ত দাঁতাল, রাতে দিনে মুখোশে ঢাকা হায়নারা, সন্ত্রাসী মাতা।